হ্যাপি প্যারেন্টস ডে তে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। আপনাদের সকলের হয়ে আমরা সবাই এখানে আজকে এই উৎসবে প্রথমেই স্বাগত জানাতে চাইব মৌলিকে। মৌলি, আপনাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এবং মৌলির পরে আমরা চাইব নীলাঞ্জনাকে। নীলাঞ্জনা, আপনাকে স্বাগত। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে আমরা শুরু করি। নমস্কার। এই যে তোমার দুপাশে দুজন বসে আছে, তাদের সঙ্গে তোমার দীর্ঘদিনের আলাপ, জানাশুনো, পরিচয়, কিন্তু আজকে যখন তুমি আমাকে উপলক্ষ করে আরো অনেক মানুষের সঙ্গে আলাপ করাতে চাইবে, তখন তোমার মা বাবা সম্পর্কে কি শব্দ নির্বাচন করবে? বাবা মা সকলের কাছে ভগবানের সমান, তো আমার তাদের হাত ধরে পৃথিবীর প্রথম আলো দেখা, এতটা পথ চলা, তো বাবা মা আমার কাছে সব কিছু। মায়ের আঙুল আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে আজও গাছে। কিন্তু তবু যদি জিজ্ঞেস করি যে বাবাকে কি বলতে চাইবে বা মাকে আলাদা করে কি বলতে চাইবে, নাকি ওদের জন্য আলাদা কোনো শব্দ নেই তোমার কাছে, সবই এক? না, বাবা বাবার জায়গায় নিশ্চয়ই তিনি কর্তব্যপরায়ণ, তিনি নিজের দায়িত্ব কর্তব্যবোধ এত নিষ্ঠা ভরে সারা জীবন ধরে মেনটেন করে এসছেন, মানে উনি আমার কাছে দৃষ্টান্তের মতো। আর মা অবশ্যই নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের দুই বোনকে বড় করেছে। কিন্তু বাবার সঙ্গে আলাপ করতে চাইলে কি নামে ওনাকে ডাকতে চাইবে? আমার বাবার নাম তাপস কুমার রক্ষিত। আচ্ছা, তাপসবাবু নমস্কার। নমস্কার। মা দীপ্তি রক্ষিত। বেশ, দীপ্তি দেবী নমস্কার। বেশ, খানিকটা আলাপ হলো, আরো খানিকটা আলাপ হবে। বেশ, মৌলির সঙ্গে আলাপ হলো, নীলাঞ্জনার সঙ্গে আলাপ করতে চাই। বলো তোমার শব্দ। নমস্কার, আমি নীলাঞ্জনা দত্ত, বারাসাত থেকে এসেছি। আমি বিএ থার্ড ইয়ার পড়ছি, বাংলা অনার্স নিয়ে। বাহ। আমার একটা ছোট্ট আঁকার স্কুল আছে। ইনি আমার বাবা অমিত কুমার দত্ত। অমিত বাবু নমস্কার। ইনি আমার মা সোমা দত্ত। সোমা দেবী নমস্কার। বেশ, বাবা ব্যবসা করে আর মা হাউসওয়াইফ, আর একটা ছোট্ট বুটিক আছে। বেশ, আমরা এখানে বাবা মার জন্য একটা ইচ্ছে পূরণের খেলা খেলি, মূলত 4টি ইচ্ছে পূরণের জন্য। তো প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বে 50 নম্বর জোগাড় করতে হয়, দ্বিতীয় পর্বে আরও 50, অর্থাৎ 100 নম্বর জোগাড় করতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য, তৃতীয় পর্বে আরও 50, অর্থাৎ 150 জোগাড় করতে হয় তৃতীয় ইচ্ছে পূরণের জন্য, এবং চতুর্থ পর্বে আরও 50, অর্থাৎ 200 জোগাড় করতে হয় 4 নম্বর বা চতুর্থ ইচ্ছে পূরণের জন্য। আর আজকের এই খেলায় 4টি ইচ্ছে পূরণ ছাড়া আরেকটি ইচ্ছে পূরণের জন্য আমরা ব্যাকুল থাকি, যিনি ব্যাকুলভাবে এই মুহূর্তে আমাদের দিকে তাকিয়ে আছেন, কেননা তিনি এই মুহূর্তে একটু বিপন্ন। এমন একজন মানুষকে আমরা সাহায্য করতে চাই, তাই আজকে যে জিতবে সে আমাদের হয়ে তার সেই বিশেষ ইচ্ছেটি পূরণ করবে। বাণী গুপ্ত, দমদম সাউথ সিঁথির বাসিন্দা, 69 বছর বয়স, একাই থাকেন, বিয়ে করেননি। বাবা অন্ধ ছিলেন, তাই পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। আমরা 9 ভাই বোন ছিলাম। আমরা 3 ভাই বোন এখন বেঁচে আছি। তারা আমার ভাই আর বোন একটু আধটু সাহায্য করে, তাই দিয়ে আমার চলে। বছর 7 আগে এক দুর্ঘটনায় পা ভেঙে গিয়ে পায়ে প্লেট বসে, কোনো কাজ করতে পারেন না। বাণী দেবী ইচ্ছা প্রকাশ করেছেন খাবার দাবার ও একটা গ্যাস স্টোভের। আমার খাবার দাবারেরও খুব সমস্যা হয়। আমায় যদি কেউ একটু খাবার দাবার দেয় আর একটা গ্যাস স্টোভ দেয়, তাহলে আমার খুব ভালো হয়। তোমার আজকে বাবা মার জন্য প্রথম ইচ্ছে যেটি তুমি পূরণ করতে চাও, সেটি কি? আমি বাবা মাকে মিউজিক সিস্টেম একটি উপহার দিতে চাই। বাবা গান শুনতে খুব ভালোবাসে, যদি এই ইচ্ছেটুকু আমি জিয়ের হাত দিয়ে পূর্ণ করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, বেশ। আর তোমার প্রথম ইচ্ছেটা কি? আমি শ্রীরামপুর চাইল্ড গাইডেন্স সেন্টারের জন্য কিছু সাহায্য করতে চাই, কারণ আমরা আজকে কিছু না বলতেই সব কিছু পেয়ে যাই, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তো আমি তাদেরকে কিছু হেল্প করতে চাই। বাহ, সেই জন্য তোমাদের 50 নম্বর জোগাড় করতে হবে। আমাদের আজকের খেলার প্রথম পর্বে আমরা আছি। একেবারে প্রথমে তোমার কাছে প্রশ্নটি আসবে মৌলি। বেশ, আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্নটি মৌলির জন্য কি আছে।
বানানো হচ্ছে বলে তোমার মনে হয়? ঠাকুরের সিংহাসন হচ্ছে, কাঠের ঠাকুরের সিংহাসন, এটাই তোমার কাছে উত্তর? মনে হচ্ছে। কিন্তু মনে হওয়ার মধ্যে প্রত্যয় নেই। প্রত্যয় নেই, হয়তো বাড়িতে বসে থাকলে এই সময় টিভির চ্যানেল সার্চ করলে হয়তো প্রত্যয়টা এসে যেত, যেহেতু আপনার সামনে বসে আছি। না তা না, তুমি যেটা দেখেছো তার থেকে বলো। ঠাকুরের সিংহাসন, ঠাকুরের নামেই ছেড়ে দিচ্ছি, প্রথম প্রশ্ন তো সেই হিসেবে আমি ঠাকুরের ওপরেই ছেড়ে দিলাম। বেশ, তোমার এই উত্তরটা নিচ্ছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? তুমি কি যে কোনো কাজ করার আগে মা বাবাকে জিজ্ঞেস করো? হ্যাঁ, বাহ, ঠিক আছে, করলাম। বাহ, এই প্রথম দেখছি যে একেবারে প্রথমেই শুরুতেই একজন কেউ চ্যালেঞ্জ করছে। বেশ, করো চ্যালেঞ্জ। জল চৌকি। জল চৌকি, বেশ নিলাম জল চৌকি। তুমি বলেছো ঠাকুরের সিংহাসন, ও বলেছে জল চৌকি। এবার আমরা যাচাই করে দেখি কোনটা ঠিক কোনটা ভুল। যে সাইজ যেরকম ভাবে তৈরি হচ্ছিল তাতে ওটাকে আমরা জল চৌকি বলি, সেটাই আমরা তোমাকে ইঙ্গিত দিয়েছিলাম। কিন্তু এই যাত্রায় তুমি চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত আজকের তোমার প্রথম উত্তরটা ভুল হয়েছে। তোমার 25 নম্বর তোমার ঝুলিতে চ্যালেঞ্জ করে তুমি পেয়েছো, সেইটিকে সাবধানে রাখো। এছাড়া এই মুহূর্তে তোমার সামনে আজকের প্রথম প্রশ্নটি আসবে। এই প্রশ্নটা যদি পারো তাহলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম তোমার নিজস্ব প্রশ্নটি কি আছে। এই যে একটা খাবার জিনিস তৈরি করা হচ্ছিল, এইবার তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে কি উত্তর দেবে, এটা কি তৈরি হলো? প্যাটিস। নিশ্চিত হও, স্থির হও, তারপরে উত্তর দাও। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू किचन से आवाज चिकन। প্যাটিসই তো মনে হচ্ছে এটা। কি প্যাটিস বলতে হবে বলো? চিকেন প্যাটিস। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? চিকেন প্যাটিস, তাই তোমার মনে হয়েছে? চিকেন প্যাটিসটা পেলে আমার ভালো লাগতো। নদীর এপার কহে ছাড়ি আর ওপার এতে সর্বস্ব। জল চৌকিতে কোনোদিনও বসবো না, বলবো কাউকে কিনতেও না।
জীবনে এইরকম যা যা যেখানে যেখানে তুমি একটু ধাক্কা খেয়েছো সে পথ আর কোনোদিন মারাওনি? না সেটা নয়, তবে জল চৌকি আমার মনে থাকবে, কোনো দিনও না ওতে বসবো না, মাটিতে বসবো তাও ঠিক আছে। কিন্তু আমরা জানি না এই উত্তরটা ঠিক না ভুল। আমরা এবার যাচাই করতে চাইবো ওর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেই উত্তরটির হাত ধরে ও প্রথম ইচ্ছে পূরণ করে ফেলতে পারলো কি পারলো না। আমরা দেখি ওর উত্তর ঠিক না ভুল, দেখি। किचन से आवाज चिकन कुकड़ू। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে চিকেন প্যাটিস, আমরা দেখলাম যে সেটাই তৈরি হচ্ছিল, অর্থাৎ তোমার উত্তরটা একেবারে সঠিক উত্তর হয়েছে। সেই সঙ্গে একটি চ্যালেঞ্জ করা প্রশ্নের উত্তর বলতে পেরে তুমি 25 পেয়েছিলে, আরো 25 এখন পারলে নিজস্ব প্রশ্নের উত্তর দিয়ে, এবং প্রথমেই তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলতে পেরেছো। একটি বিশেষ ইচ্ছে, অন্যরকম ইচ্ছে। চলো আমরা সেই ইচ্ছের উৎসব করি, এসো সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময়। আর শ্রীরামপুর চাইল্ড গাইডেন্স সেন্টারের দেবনাথ দা আর অন্যদের ডাকবো একটু যদি ওপরে আসে। হ্যাপি বার্থডে। শ্রীরামপুর চাইল্ড গাইডেন্স সেন্টার আজ থেকে 30 বছর আগে যাত্রা শুরু করেছিল মাত্র 2টি বাচ্চাকে নিয়ে। পরবর্তীকালে বাড়তে বাড়তে আজকে 165 জন আমাদের ছাত্র। যেসব বাচ্চারা কিছু সমস্যা রয়েছে, অটিস্টিক, ডেফ অ্যান্ড ডাম, নানা রকম সব ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজ করি। কী করে তাদের আমরা সমাজের মূল স্রোতে আনতে পারি, যাতে তারা নিজেরা বা তারা পরিবারের বোঝা না হয়ে যায়, এই আমাদের চেষ্টা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে। তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, তাই তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি আগে জেনে নেবো। আমার দ্বিতীয় ইচ্ছে, আমার মা বাবার সেরকম বড় করে বিয়ে হয়নি। বড় করে বিয়ে হয়নি? বড় করে বলতে বিয়ে যে কেন হয়নি, মানে তুমি যে একটা কিছু বলতে চাইলে মা বাবার লাভ ম্যারেজ, মা বাবা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তো তারপর থেকে আর বিয়েটা দেওয়া হয়নি। ও তাই নাকি? এই মঞ্চে আমি দেওয়ার সুযোগ পেয়েছি একটা, তো আমি সেটা ছাড়তে চাই না। বাবা তো খুব লজ্জা পাচ্ছে, এরকম মাথা নিচু করে রেখেছে। কিন্তু ঘটনাটা কি হয়েছিল আপনাকে জিজ্ঞেস করি। আমাদের তো তখন আসলে বিয়ে করার মতো বয়স হয়নি, অনেক কম বয়স, অনেক কম বয়সী। প্রস্তাবটা কে দিয়েছিল, আপনি প্রথম? আমি প্রথম দিয়েছিলাম। কি বাত, দেখেছেন কিরকম সাহসী মহিলা। কি বললেন? না সেভাবে বলিনি, কারণ হচ্ছে বাড়ি থেকে বিয়ের জন্য বলা হচ্ছিল এবং আমি বাড়িতে বুঝিয়ে পারিনি যে হচ্ছে না আমি পড়তে চাই। আমি উচ্চ মাধ্যমিকের পরেই গ্রাজুয়েশন করতে করতেই বিয়ে করতে বাধ্য হয়েছি। তখন আমার ওকে ভালো লাগতো ছোটবেলা থেকেই। হ্যান্ডসাম লোক, একটা না ভালো লাগার তো কোনো কারণ নেই। বাবা মাকে বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, বলতে আমাদের সময় সেভাবে প্রাণ খুলে বাবা মার সঙ্গে বন্ধুর মতো মেশা, সেটা হয়তো আমরা করে উঠতে পারিনি, হয়তো আমাদের সংকোচবোধ থেকে, বা বাবা মা হয়তো আমাদের সঙ্গে সেরকমভাবে মেলামেশার ধরনটা ওরকম ছিল না। সেই জন্য আমি হয়তো খুলে তাদেরকে বোঝাতে পারিনি, এটা আমারই হয়তো। সেই জন্য আমি আমার মেয়ের সঙ্গে সেভাবে মিশি না, আমার মেয়ের একমাত্র বন্ধু আমি। সত্যি আমার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার বন্ধু মানে মা। আমি বাবাকে হয়তো ছোটবেলা থেকে অতটা কাছে পাইনি, বাবা বিজনেসের থ্রুতে বাইরেই ছিলেন। ভালো লাগলেও কাউকে মা, না ভালো লাগলেও কেউ কিছু বললেও মা। কিন্তু আপনি যে একজনকে ভালোবাসছেন ভেতরে ভেতরে, সেই ইঙ্গিত তো ওরা পেয়ে গিয়েছিলেন। কিছুটা পেয়েছিলেন, 4 জন হয়তো বিয়ের চেষ্টা করছিলেন, কিন্তু বোঝার চেষ্টা হয়তো আমার তরফ থেকে আমি বোঝাতে পারিনি, ওনারা হয়তো বুঝতে পারেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে বললেন? কে জানে কি একটা আবেগ কাজ করলো, বুঝলাম না, ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। চলে গেলেন ওর সঙ্গে? ওর সঙ্গে চলেই গেলাম। বিয়ে যে পুরোহিত ডেকে যে সেরকম কোনো কিছুই হয়নি, মন্দিরে গিয়ে হলো। আজকে সেই বিয়ে তুমি দিতে চাইছো, সেই বিয়ে হবে। আমরা মৌলির কাছে যাব। মৌলি, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার কাছে আসবে, দেখো। এই যে আমরা একটা দৃশ্য দেখলাম, এটা দিয়ে
আমরা একটা কিছু বোঝাতে চাইছি তোমাকে। কি বোঝানো হচ্ছে? একটা গানের কথা এবার প্রথম মনে হচ্ছে। কোন গানের কথা? सूरज हुआ मध्यम चांद जलने लगा, এটাই মনে হচ্ছে তোমার? তো এটা তো পুরো যাচ্ছেই তো। सूरज हुआ मध्यम चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा, মানে আকাশের যে রং সেই রংটাও তো মানে চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তাহলে এটাই ফাইনাল উত্তর নিলাম। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করবে? না। না, বেশ। এবার দেখি এই উত্তরের হাত ধরে তুমি 25 আপাতত জোগাড় করতে পারছো না একটু অপেক্ষায় থাকছো, দেখে নি। सूरज हुआ मध्यम चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। এইবার তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার আজকের দ্বিতীয় প্রশ্নটা তোমার কাছে আসবে। কি আছে আমরা দেখে নিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি বার্থডে। আমাদের চোখের সামনে একটা শিল্পকর্ম আমরা দেখলাম, কিন্তু যে শিল্পকর্মটি দেখলাম এই অঙ্কন পদ্ধতিটাকে কি বলা হয়? এগুলো তো স্প্রে দিয়ে করছিল, হুম, স্প্রে পেন্টিং। হাতেও করা হয়েছে, স্প্রেও করা হয়েছে। বেশ, ওয়াল পেন্টিং, ওয়াল পেন্টিং। একটা উত্তর দাও। ওয়াল পেন্টিং। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। বেশ, তুমি চ্যালেঞ্জ করনি, তুমি বলেছো ওয়াল পেন্টিং। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক না ভুল। আমরা এতক্ষণ যে কাজটা করলাম এটা গ্রাফিটি স্ট্রিট আর্ট। এটাকে বলে গ্রাফিতি, এবং সেই কারণে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। তুমি আপাতত 85ই রইলে, তুমি আছো 25 নম্বরে। তোমার কাছে এবার তোমার তৃতীয় প্রশ্নটা আসবে। বেশ, আমরা দেখে নিই তোমার এবারের প্রশ্নটা কি। দেবু সাহেব নমস্কার, বুবলু বলছি কোষাকষা রিপন স্ট্রিট থেকে। হ্যাপি প্যারেন্টস ডে, ফাটাফাটি প্রোগ্রাম একটা। প্রত্যেকটা লোক যারা এই ইউনিটের সাথে জড়িত তাদের সবাইকে আমার শুভেচ্ছা।
চাটনিটির নাম কি? প্লাস্টিক চাটনি, প্লাস্টিক চাটনি। পেঁপের প্লাস্টিক চাটনি। বেশ, তুমি বলছো প্লাস্টিক চাটনি, এটাই তোমার উত্তর? হ্যাঁ। বাহ, এটা কি তোমার জন্য ঠিক প্রশ্ন হয়েছে? একদম ঠিক। যদি ঠিক হয় তাহলে তোমার মনে হবে যে এটা ঠিক তোমার জন্য, যদি এটা ভুল হয় তাহলে মনে হবে এটা আমাকে করা উচিত হলো না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটাই। এটাই তোমারও তাই মনে হচ্ছে? প্লাস্টিক আমরা বর্জন করতে চাইছি, তাকে তো আমরা চাটনিতে পেতে চাইছি। এরকম একটা নাম এটার। বেশ, আমরা দেখে নিই প্লাস্টিক চাটনি এটাই কি এই চাটনির নাম, দেখে নিই। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি সেটি একেবারে নির্ভুল উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় হয়ে গেল, অর্থাৎ 50 হয়ে গেল। 50 হওয়া মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। এই যে মেয়ে ইচ্ছে পূরণ করলো, আনন্দ হয়েছে তো? ওদের কোনোদিন আঘাত করেছো কি? না, আমার মনে হয় না। আমি কেন তো কোনোদিন আঘাত না, করো? আমি মানুষ হিসেবে ভীষণ ভালো। আট থেকে আসি সবাই আমার বন্ধু হতে পারে। অবশ্য আমার বিয়ের ব্যাপার নিয়ে হয়তো তাদের একটু অন্যরকম ইচ্ছে থাকতে পারতো বা কিছু, সেক্ষেত্রে আমি নিজের ডিসিশন নিয়েছিলাম। কোনটা? এই আমি মানে লাভ ম্যারেজ করেছিলাম। সেটা নিয়ে জটিলতা হয়েছিল কিছু? প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে একটুখানি হয়েছিল, কারণ দুজনেই খুব কম বয়সে বিয়ে টিয়ে করেছিলাম, তো সেই জন্য বাবা স্বাভাবিক ছোট থেকে এত বড় করেছে, এত পড়াশোনা শিখে ভেবেছিলেন নিশ্চয়ই আমি কিছু একটা করবো টরবো। তো সেক্ষেত্রে কিছু না করে সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ভাবতেই পারতেন যে মেয়ে তো অনেক কিছু করতে পারতো। মানে মা তো বলে যত পাতা জেরক্স করেছিস জমালে বেশ বড় একটা জুয়েলারি গয়না হয়ে যেত। তো যাই হোক, সেই ক্ষেত্রে হয়তো ওদের আমি আশাটা পূর্ণ করতে পারিনি। তখন তোমার সঙ্গে বাবার মন কষাকষি চলছিল? বাবা গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, তো সেই সময় আমার ডিস্টেন্স ছিলই। আস্তে আস্তে এখন বেড়া জালটা কেটেছে, কিন্তু তখন তো ডিস্টেন্সে ছিল। তখন যাই হতো থ্রু মা যাচ্ছে বাবা, কি থ্রু পিসি যাচ্ছে বাবা, এই রকম ব্যাপারটা ছিল। তখন একটা ভয় ছিল, কিরম ছেলের হাতে এত কম বয়সে কিরম ছেলে, সমস্ত বাবা মাই যেটা স্বাভাবিকভাবে চিন্তা করে। ওটাই আমার ভেতরে একটা ভয় ছিল, সেটা ওর বাবার মধ্যেও খানিকটা কাজ করেছিল। বেশ, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। এবার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার তৃতীয় প্রশ্নটা তোমার সঙ্গে একটা লড়াই দেওয়ার মতো প্রশ্ন আসছে। ভালো করে দেখো, তারপর উত্তর দাও, দেখে নাও। হাত, দেওয়াল, টেবিল দেখতে পাচ্ছি, ছবি, নিচে জিজ্ঞাসার চিহ্ন, মানে একটি শব্দ তোমাকে খুঁজে পেতে হবে যেটি এই তিনটি ছবির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত বা মেলে। হাত আছে ফার্স্ট এডটা, তারপর একটা দেওয়াল আছে, টেবিল আছে। শুধু একটা শব্দ তোমায় বলতে হবে। বাবা খুঁজছে, কিন্তু বাবাকে ভালো করে দেখো, বাবার এই খোঁজার ভঙ্গিমাটা দেখো, উত্তর হয়তো ওর ওখানেই লুকিয়ে আছে। আমি তো পাচ্ছি না। দেখছোই না তো তুমি ভালো করে। সময় চলিয়া যায় নদীর স্রোতে। একটুখানি আর সময় নেই। ও ঘড়ি, ঘড়ি, হাত ঘড়ি, ওয়াল ক্লক, আর টেবিলের ঘড়ি, 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 ঘড়ি। এবার হরি 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 বলো। ঘড়ি, ঘড়ি কিরম ভাবে ব্যাখ্যা করো? এই হাত ঘড়ি, হাতে ঘড়ি পড়ে তাই হাত ঘড়ি, আর দেওয়ালে ঘড়ি থাকে তাই দেওয়াল ঘড়ি, আর টেবিলের উপর ঘড়ি থাকে তাহলে টেবিল ক্লক বা টেবিল ঘড়ি। হ্যাঁ, ঘড়ি না ঘড়ি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, ঘড়ি। বেশ,
ও বলছে চ্যালেঞ্জ করবে না, তুমি একটা উত্তর দিয়েছো, এবার মিলিয়ে দেখি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ঘড়ি নাকি অন্য কিছু, দেখি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে আমরা দেখলাম যে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। এই যে বাবাকে দেখতে বললাম, দেখো বাবার হাতে হাত ঘড়িটা জ্বলজ্বল করছে। হ্যাঁ, প্রায় এই ঘড়িটার ছবিটা আর ওই ঘড়িটা প্রায় কাছাকাছি। তুমি বললে না যে ছোটবেলায় বাবা বাইরে থাকতো, বাবাকে দেখতে পেতে কম। বাইরে মানে কত দূরে থাকতেন? আমি দুবাইতে থাকতাম। দুবাইতে কাজের সূত্রে? আমি ওখানে কন্ডাক্টরি করতাম। আচ্ছা, বাহ। আমি তখন গিফট পাঠালে আমার কাছে মনে হতো যে বাবা কত গিফট পাঠাচ্ছে। বাবা মানে গিফট পাঠানো, বাবা মানে যে ভালোবাসা, বাবা মানে যে বাবা স্কুলে দিয়ে আসা, সেসব আমি বুঝতে শিখলাম ক্লাস 9-10-এ এসে, যখন প্যারেন্টস টিচার মিটিং হতো, যখন আমার শুধু মা যেত, বাবা যেত না, তখনই আমি বুঝতে শিখলাম আস্তে আস্তে যে বাবা মানেটা কি, বাবা দূরে থাকলে কত কষ্ট হয়। মানে যখন ও জন্মালো তখন থেকেই আপনি বাইরে? তারপর না, এই 2-1 বছর পর। 2-1 বছর পর। তা আপনার কেমন লাগতো ওখানে এই কাজকর্মের? কাজকর্ম বলতে আমার যাওয়ার অনেক কারণ ছিল অনেক। ব্যবসাটা এত ছোটই, আমি পেরে উঠতাম না আমি মানে সামনের দিকে আমি কী করে চালাবো সংসার। তারপরে যখন মেয়ে হলো তখন আমি আরও টেনশন ফিল করলাম বা পাচ্ছিলাম না, এদিক ওদিক খুব চিন্তা করলাম কি ব্যবসা করা যায় বা কী করলে ভালো হয়। তো আমার এক দাদা আছে, সে আমার কাছে আজও ভগবান, সে আমার হাতটা ধরে দুবাই নিয়ে যায় এবং সেই থেকে আমাকে একটা ব্যবসার পথ উনি দেখায়। এবং শুধু ব্যবসা না, প্রচুর টাকা দিয়ে আমাকে হেল্প করেছিল সেই জায়গায়। আস্তে আস্তে 6-7 বছর ওখানেই ছিলাম, একটা কোম্পানি করেছিলাম, আমার লোক ছিল, আমার গাড়ি ছিল, সব ছিল, ওখানে একটা পরিবার ছিল আমার। তো সেইগুলো দেখলাম, মেয়ে বড় হয়ে গেছে, তো বাবা বাড়িতে খুব কান্নাকাটি করতেন, বাড়িতে সবাই খুব চিন্তা করতেন যে মেয়ে বড় হয়েছে, বাড়ি চলে আসতে হবে, তো আর কিছু দরকার। আপনার বাবাও কান্নাকাটি করছে? হ্যাঁ। আর আরেকজন বাবাকে পাচ্ছে না বলে কান্নাকাটি? হ্যাঁ। কিরকম একই সঙ্গে চলছে একটা পরম্পরা। আমি আবার চলে আসি কলকাতায়, এসে আমি বাড়িতে আবার নতুন ব্যবসা শুরু করি। এখানকার ব্যবসা, ওখানকার ব্যবসা টোটাল সব বন্ধ করে বিক্রি বাটা করে চলে এসেছি। মা প্রত্যেক দিন পিগি ব্যাংকে 20 টাকা করে রাখতো। তখন তো আমি বুঝতাম না যে আমাদের অবস্থাটা খারাপ ছিল, কারণ আমি বুঝতাম যে আমি যা চাইছি, যখন চাইছি তখন সেটা আমি পেয়ে যাচ্ছি। সেই প্রত্যেক দিন টাকা ওখানে রেখে 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 মা আজকে আমাকে একটা বড় অ্যামাউন্ট গিফট করেছে। তখন খুব ভয় পেতেন আপনি, উনি বাইরে? হ্যাঁ, সেটাই, ওখানে ব্যবসা করে দাঁড়াতে পারবে কি কি হবে, সেই জন্য আমি খুব চিন্তা করতাম। আর মেয়ে আছে যেহেতু, তার ভবিষ্যৎ আছে, সেই চিন্তা করে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই আমি হয়তো সেদিনকে মানে জমিয়েছিলাম। আপনার তখন ভয় করতো না? উনি অতদিন আসছেন না বাইরে? ভীষণভাবে মানে কষ্ট লাগতো, ভয় লাগতো। রাতের পর রাত গেছে, আমার চোখে ঘুম আসেনি। মেয়ে বড় হলো, তখন আমি বললাম আমার আর চাই না, জীবন ধারণের জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু আমি পেয়েছি, আমার আর দরকার নেই, তুমি ফিরে এসো। আর মেয়ে বড় হচ্ছে, আমি মেয়েকে একা নিয়ে থাকতে পারবো না। ওই যখন উনি আসতেন আবার ফিরে যেতেন তখন খুব মন খারাপ হতো না? খুব কষ্ট হতো। আমি কাঁদতাম, বাবা বলতো তোর জন্য গিফট এনে দেবো। বুঝতাম না তো গিফট মানে আমার কাছে অনেক কিছু ছিল, তখন আমি বুঝতাম না। তোমার জীবনের সবচেয়ে বড় গিফটটা সেই মুহূর্তে তোমার থেকে একটু দূরে যাচ্ছে, আবার হয়তো ফেরত আসছে, সেটা তুমি বুঝতে পারতাম না। আর আপনার কি মনে হতো? প্রথম 6 মাস প্রচুর কেঁদেছি, একলা ঘরে। 5টা লোককে বাড়িতে ছেড়ে চলে গেছিলাম, বাবা মা আর ছেলে মেয়ে আর ওয়াইফকে ছেড়ে চলে গেছিলাম। এই সবাই কিন্তু একদিন কোনো আলাদা থাকিনি। তো সেই যখন আমি চলে গেলাম, আনসার্টেন একটা অবস্থা, মানে আমি এদের কাছ থেকে হারিয়ে গেলাম একদম। পাক্কা 16-17 মাস পর যখন এলাম, সে হারানো আবার ফিরে পেলাম। কিন্তু এই 16-17 মাস তো খুব কষ্ট কেটেছে। বহুত কষ্ট, সে বলা যাবে না। সে এরা তো তখন গিফট ছাড়া আর কিছু বলে না। এটা গিফট, ছেলেও গিফট, ওকে একটা গিফট দিতে পারলে খুব ভালো লাগতো না আপনার? এই ওর মুখটা হাসি হাসি পাঠাতাম, আমি সেইভাবেই পাঠাতাম, বস্তা বস্তা পাঠিয়েছি গিফট। একটু গিফট পেলেই খুশি। বেশ, মৌলি তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি বাবা মাকে ঘড়ি গিফট করতে চাই। মানে ঘড়ি মানে রিস্টওয়াচ? হ্যাঁ, রিস্টওয়াচ। আমি বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছের জন্য তোমার একটি সাধারণ প্রশ্ন আসছে, এটাকে ভালো করে দেখো এবং ঠিক উত্তর দাও। দেখা যাক কি প্রশ্ন আছে।
যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছি, দৃশ্যগুলির সাথে কোন শব্দ সম্পর্কিত? প্রথমটা তো নারকেল আছে, তারপর চরকা, তারপর তো কড়ি। কোন শব্দ এই তিনটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত? সহজভাবে দেখো, সহজভাবে এর সঙ্গে শব্দগুলোকে মেলাবার চেষ্টা করো। দড়ি বা সুতো। দড়ি বা সুতো, কিভাবে ব্যাখ্যাটা করো? নারকেল থেকে মানে ফাইবার, ফাইবার তো সুতো পাচ্ছি। বেশ, তাহলে সুতোই নিলাম। সুতো মনে হচ্ছে। তুমি কি চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করব না। বেশ, তুমি চ্যালেঞ্জ করোনি, তুমি বলেছো সুতো। এবার দেখে নি আমরা কোন শব্দটি খুঁজছিলাম যেটা এই দৃশ্যগুলির সঙ্গে সম্পর্কিত। দেখা যাক। নারকোল বললে তুমি দড়ি, সুতো নানান রকম বলেছো, কিন্তু একবার যদি বলতে পারতে নারকোল তেল, যেটি প্রধান নারকোল থেকে আমাদের একটা বললেই মনে পড়ে, তাহলে তুমি তেল শব্দটা পেতে। আর চরকাটা কতবার যে ব্যবহার করি আমরা, তুমিও ব্যবহার করেছো, মা বাবা তোমাকে বলেছে, তুমি মা বাবাকে বলেছো যে আমার দিকটা না দেখে নিজের চরকায় তেল দাও। তেল ক্যান্সেল। এই তিনটি দৃশ্যের সঙ্গে একটা কোথাও খোঁজ করলেই তুমি বুদ্ধি দিয়ে তেল শব্দটি পেতে। সুতরাং তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। আপাতত তোমাকে 50-এ দাঁড় করিয়ে রেখে তোমার প্রশ্নে যাব। তুমি কি জাদু প্রশ্ন চাইবে এবার? নর্মাল প্রশ্ন। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 25 নম্বরের প্রশ্নটিকে তোমার সামনে রাখা হচ্ছে। শান্ত হয়ে দেখো এবং ঠিক উত্তর দাও। মুম্বাইয়ে 550 একর জুড়ে এই বস্তি পৃথিবীর অন্যতম বস্তি অঞ্চলের একটি। 1882 সাল থেকে ক্রমশ বাড়তে বাড়তে এখন প্রায় 10 লক্ষ লোক এখানে বসবাস করেন। প্রায় সব ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর এই বস্তিটি মুম্বাই শহরের কসমোপলিটন চরিত্রের একটি নিদর্শন। এই বস্তিটির ভেতরেই আছে বৃহৎ একটি চামড়া, টেক্সটাইল ও পটারি ইন্ডাস্ট্রি। বলা হয় প্রতি বছর শুধুমাত্র এখানে উৎপাদিত বস্তুর মূল্য প্রায় $100 কোটি উপর। মুম্বাইয়ে অবস্থিত এই বস্তিটির নাম কি? মুম্বাইয়ে অবস্থিত এই বস্তিটির নাম কি, যেটার ভেতরে অত টাকার কারবার হয় এবং যেটি মুম্বাই শহরের একটা পরিচয় বটে? মুম্বাই গেছো তুমি? না, তোমার যাওয়া হয়নি। তুমি গেছো মুম্বাই? স্লামডগ মিলিয়নিয়ার বলে একটা সিনেমা হয়েছিল, খুবই বিখ্যাত সিনেমা, সেটার অনেকটা জায়গা জুড়ে ছিল এদের কথা। এছাড়া আরো অনেক হিন্দি সিনেমা হয়েছে। সেলিম জাভেদ দিবার করেছিলেন, সেখানে এর উল্লেখ ছিল। মীরা নায়ার করেছিলেন সালাম বোম্বে, তাতে ছিল। এত সহজ, যেটা যখন শুনবে তখন হয়তো মনে হবে যে এমা এতবার শুনলাম, এতবার বললো, তাও আমি বলতে পারলাম না। দাও এবার একটা উত্তর। কি বলবো? তুমি যদি কোনো একটা মাথায় আসে সেটা বলতে পারো, যে কোনো একটা না। কসমোপলিটন নাকি একটা বলে কিছু একটা ছিল, বেশ ওটা কি? কসমোপলিটন। হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি বলেছো কসমোপলিটন। আমরা এবার দেখে নিই এই পৃথিবী বিখ্যাত বসতি বা বস্তি বা যাই বলি আমরা, সেই জায়গাটির নাম কি। দেখি। মুম্বাইয়ে অবস্থিত এই বস্তিটির নাম ধারাভি। ধারাভি আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। কেন? আমি শুনি। শোনা উচিত ছিল তোমার। আমাদের এই খেলার নিয়মটা হচ্ছে জীবনটাই সিলেবাস। যা তুমি বাবা মার কাছ থেকে শিখছো, যা তুমি যে বাইরে থেকে পাচ্ছ, তার থেকে উত্তর খুঁজে নাও। সহজ। ধারাভি এই শব্দটা আমরা খুঁজছিলাম। এই যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে।
এবারে তোমার সামনে প্রশ্ন আসবে, কিন্তু তুমি কি জাদু প্রশ্ন চাইবে নাকি সাধারণ প্রশ্ন চাইবে? সাধারণ। আচ্ছা বেশ, এবারে তোমার জন্য বরাদ্দ সাধারণ প্রশ্নটি। সাধারণ বটে, কিন্তু তার ভঙ্গিমা, তার প্রকাশ অসাধারণ। আমরা দেখব সামনে। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रखियो भला झूले लालन ओ लाल मेरी पत रखियो भला झूले लालन सिंधड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी रखियो भला झूले लालन सिंधड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ধন্যবাদ ধন্যবাদ রাঘব, রঘুপতি রাঘব। থ্যাংক ইউ। এই গানে আমরা মোহিত হয়ে গেছি, বুঝতেই পারছো আমরা আচ্ছন্ন। আমি দুটো গানকে ফিউজ করে একটা নতুন ভাবনায় চেষ্টা করেছি, খুব জানা গান কিন্তু তার প্রেজেন্টেশনটা একদম নতুন। আশা অডিও এবং আমরা দুজনে মিলে একটা ভাবনা চিন্তা করে একটা নতুন ভিডিও, মিউজিক ভিডিও এটা আসছে এবং আশা করি এটা সকলের প্রচণ্ড ভালো লেগেছে এবং সবাই এটা খুব এনজয় করবে। এটা শুধুমাত্র একটা স্পিরিচুয়াল ফিল আছে, শুধু তাই নয়, এই গান দুটোর মধ্যে একটা জমজমাট ব্যাপারও আছে যেগুলো খুব ফেস্টিভ মুহূর্তের জন্য জমে যাবে আশা করছি। এই সাথে সাথে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই গানটার মধ্যে, এই ফিউশন সংটার মধ্যে দুটো ধারার গান আমি ফিউজ করেছি, এই দুটো ধারার নাম কি? দুটো ধরনের গান গেয়েছে, ধারা বলতে ধরন। প্রথমটা যেটা মনে হচ্ছে সেটা ভজন ভজন, আর সেকেন্ড যেটা মানে কাওয়ালি টাইপ গানটা। তাহলে একটি ভজন আর একটি কাওয়ালি, এইটাই তুমি বলছো? এটাই আমি বলছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, এবার রাঘব তোমার কাছে জানতে চাইবো, ও একটা উত্তর আমাদের দিয়েছে, এইবার সেই সময় যখন তোমার এটিকে যাচাই করে আমাদের ঠিক উত্তরটা জানানো। অ্যাকচুয়ালি একটা ঠিক বলেছে আর একটা একটু ভুল বলেছে। প্রথম গানটা ভজন
আর সেকেন্ড গানটা কাওয়ালি নয়, এটা সুফি। সুফি সুফি ইটস নট কাওয়ালি, সুফি, ইটস সুফি অ্যান্ড ভজন। দুটো ধর্মের দুটো স্পিরিচুয়াল জায়গা আছে, সেই দুটোকেই চেষ্টা করেছি প্রেজেন্ট করার। তার মানে আমরা যে শব্দ দুটো খুঁজছিলাম তার মধ্যে তুমি জানিয়েছো একটি শব্দ ঠিক বলেছে, তাই এ যাত্রায় তোমার উত্তরটা ভুল হয়েছে। আপাতত তুমি যে নম্বরে ছিলে সেখানেই থেকে গেলে, কিন্তু আরও অনেক প্রশ্ন আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা, এখন এই মুহূর্তে রাঘব আছে আমাদের সঙ্গে। পুজোয় তোমার অ্যালবাম রিলিজ হচ্ছে আমরা জানি, আমরা নিশ্চয়ই সেটা উদযাপন করতে চাই। হিন্দি সিঙ্গলস। বেশ, চলো আমরা সেই উদযাপন করব। আমরা শুভেচ্ছা জানাই, আমরা বলছি সবাই যে এটি নিশ্চয়ই সকলের পছন্দ হবে, খুবই পছন্দ হচ্ছে, সকলের পছন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা গান শুনবো। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। কথায় কথায় বলে যারা ভীষণ ভালোবাসে হয়তো তারাই ভালো আছে বলার এই অভ্যাসে, সত্যি ভালোবাসার জন্য একটুও কি টান নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়, হায় জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ সো দারুণ। নীলাঞ্জনা, তুমি আছো 75-এ, এবার তোমার পালা। তুমি এবার কি জাদু প্রশ্ন চাইবে নাকি সাধারণ প্রশ্নই চাইবে? নরমাল। বেশ, তোমার সাধারণ 25 নম্বরের যে প্রশ্নটি আপাতত আছে সেটিকে আমরা দেখে নিই, ভালো করে দেখো। মল্লিকঘাটের ফুলের বাজারের মজা যদি আপনাকে পেতে হয় তো আর্লি রাইজার হতেই হবে। ভোর 4টে থেকে কলকাতার এই সবচেয়ে বড় ফুলের বাজারটি শুরু হয়ে যায়। এই রঙের মেলা চলে 10টা অবধি। এখান থেকে কলকাতার বিভিন্ন বাজার, মন্দির, অনুষ্ঠান বাড়িতে ফুল যায়। আজকে যেখানে হাওড়া ব্রিজ কলকাতাকে ছুঁয়েছে, ঠিক সেখানে 1855 সালে পাথুরিয়া ঘাটার নিমাই মল্লিক এই ঘাটটি তৈরি করেন। এত সুন্দর একটি ফুলের বাজার যে কোনো শহরের গর্ব এবং ট্যুরিস্ট স্পট হতে পারে, দরকার শুধু প্ল্যানিং এবং আশু সংস্কার। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। অন্যান্য ফুলগুলি ছাড়াও এই সময়ে বিশেষ করে পদ্ম ফুলের চাহিদা থাকে প্রচুর। দুর্গাপুজোয় কটি পদ্ম ফুল লাগে? একটি ফুলের বাজারের পরিচয় দেওয়া হলো। ফাইনালি তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে দুর্গাপুজোয় কটি পদ্ম ফুল লাগে? মা, তুমি একবার সাজিয়েছিলে না 108টা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, 108টাই আমার মনে হচ্ছে। বেশ, তার মানে ওর চ্যালেঞ্জ করতে চায় না, তুমি বলেছো 108টা। এবার দেখে নি এই দুর্গাপুজোয় কতগুলি পদ্ম ফুল লাগে। দুর্গাপুজোয় 108টি পদ্ম ফুল লাগে। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি পৌঁছে গেছো 25 নিয়ে 100তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, চলো বাবা মাকে নিয়ে আমরা উৎসব করি ইচ্ছে পূরণের। এসো। বাবা মার অভিভাবক হয়ে তোমার ইচ্ছে পূরণ করো। যাও, বাবা মার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো।
বাঁধে পাউরুটি স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই তোমায় ছাড়া এক পা চলার রাস্তা আমার নেই থাকলে তুমি জগৎ আলো নইলে অন্ধকার তুমি যে আমার ওগো তুমি যে তুমি যে আমার ওগো তুমি যে আমার তত্ত্বটা দেখাও মা বাবাকে ঘুরিয়ে পেছন দিয়ে গিয়ে। তোমায় ছাড়া খেলাই মাটি মিষ্টি আছে, ধুতি পাঞ্জাবি আছে, শাড়ি আছে। বেশ, যে আমার ওগো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে আমার তুমি আছো 50 নম্বরে। তোমার জন্য একটি জাদু প্রশ্ন আছে আর একটি সাধারণ প্রশ্ন আছে। তুমি কি জাদু প্রশ্নটা এখন চেয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণটা করে নেবে এখনই? সাধারণ প্রশ্নটাই থাকুক। তাহলে তুমি 75-এ পৌঁছবে। হ্যাঁ, বেশ, তোমার জন্য আজকের নিজস্ব শেষ সাধারণ প্রশ্ন কি আছে আমরা দেখি। তেরোশো 1262 খ্রিস্টাব্দে এক যাযাবর গোষ্ঠী শুধুমাত্র পানীয় জলের কষ্ট দূর করার জন্য এই সুবিশাল সরোবর খনন করে। পরবর্তীকালে এই লেকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মহারানা উদয় সিং এই লেকের প্রান্তে একটি শহর গড়ে তোলেন, যা আজ উদয়পুর নামে পরিচিত। এই লেকের মাঝখানে জগনিবাস ও জগ মন্দির নামে দুটি দ্বীপ আছে, যার প্রতিটিতেই লেক প্যালেস নামক মহল আছে। এই লেকের একধারে গড়ে উঠেছে পাখিরালয়। এই লেকটির নাম কি? সাম্বার লেক। নিশ্চিত তো? রাজস্থানে সাম্বার লেক। আমরা উদয়পুর বলেছি, রাজস্থান তো বড় জায়গা, আমরা উদয়পুর বলেছি। উদয়পুরের একটা লেক, বিখ্যাত লেক, অবশ্যই বিখ্যাত লেক। তুমি রাজস্থান গেছো তো? অনেক বছর আগে। উদয়পুর গিয়েছিলে? উদয়পুর গেছিলাম নিশ্চয়ই। লেকটা, হ্যাঁ, তো লেকটার কথা আমার মনে নেই। লেকটার পাশেই হোটেল ছিল? লেকের ভেতরে হোটেল। তা লেকটার নাম কি? উদয়পুরের একটা ছোট গ্রামের নামে এই লেকটি। দাও, উত্তর দাও। না মনে পড়লে আর কি করবে, যেটা মনে আসছে সেটাই বলো। পুষ্কর, পুষ্কর, পুষ্কর লেক, পুষ্কর লেক। তাহলে তুমি কি উত্তর দিচ্ছ দাও? পুষ্কর, পুষ্কর মনে হচ্ছে আমার। পুষ্কর লেক? পুষ্কর, হ্যাঁ। বেশ, তোমার এই উত্তর নিয়েছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, এবার দেখে নি, যাচাই করে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। উদয়পুরের একটি গ্রামের নাম পিছোলা। পিছোলা গ্রামটির নামেই পিছোলা লেক। অতএব তুমি যে উত্তরটা দিয়েছো সেটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। তোমার কাছে যাব, তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নেবো আগে। আমার তৃতীয় ইচ্ছে এয়ার ফ্রায়ার নেওয়া। এয়ার ফ্রায়ার, বেশ। সেজন্য তোমার হাতে একটি জাদু প্রশ্ন আছে, তা এখন কি সেইটা চাইবে? না, নর্মাল। বেশ, তোমার আজকের তৃতীয় ইচ্ছে পূরণের জন্য একটি সাধারণ প্রশ্ন তোমার সামনে রাখা হচ্ছে 25 নম্বরের। ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দাও। দেখে নাও।
এই যে বাদ্যযন্ত্রটি দেখলাম খেলনা, সেটির নাম কি? জল তরঙ্গ। নিশ্চিত হলে ভালো করে স্পষ্ট করে বলো। জল তরঙ্গ। বেশ, তোমার এই উত্তর নিলাম। তাহলে তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাইছো না, তুমি একটি শব্দ বলেছো। আমরা এবার দেখে নিই যে তোমার উত্তর এর সঙ্গে মিললো নাকি মিললো না। দেখি। জাইলোফোন, এইটা নিশ্চয়ই তোমরা জানো, কিন্তু এই মুহূর্তে মনে পড়লো না, তাই তোমার উত্তরটা দুর্ভাগ্যবশত ভুল হলো। আমরা এবার তোমার কাছে যাব। তোমার শেষ প্রশ্ন, ম্যাজিক প্রশ্ন, 50 নম্বরের। এটা তুমি উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই তোমার জন্য এতক্ষণ যত্ন করে রাখা জাদু প্রশ্নটি কি আছে। দেখো। ব্যাগ, সাইকেল, ট্রেন, তিনটে ছবি দেখতে পাচ্ছি। একটি শব্দ যা দিয়ে এই তিনটে শব্দের সঙ্গে কোনো একটা মিল ঘটানো যেতে পারে। চাকা আছে সবগুলোতে। কিসের চাকা? ট্রেনের চাকা, হ্যাঁ। সাইকেলের চাকা, হ্যাঁ। ব্যাগের চাকা, হ্যাঁ। কোনো একটা বস্তু বা জিনিস হয়তো সেটা এর সঙ্গে তিনটির সঙ্গেই মেলানো যাবে, মানে আমরা তিনটেতে পেতে পারি। হুইল হতে পারে। কিরম ভাবে? ট্রলি ব্যাগ হতে পারে। সাইকেলের চাকা আছে। ট্রেনেরও চাকা আছে, কিন্তু আমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছি যেটা ট্রলি ব্যাগ নয়, যাতে কিন্তু চাকা নেই। চেন। হ্যাঁ, চেন। কিভাবে? চেন, ব্যাগে চেন আছে, সাইকেলে চেন আছে, ট্রেনের প্রবলেম হলে চেন টানা হয়। বেশ, তাহলে কি এই উত্তরটা নেব? চেন। 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 তাহলে তোমার চেন উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটা চেনই হবে। আমরা যাচাই করতে চাইবো যে তুমি যে উত্তরটা দিয়েছো সেইটা দিয়ে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারছো কিনা। আমরা দেখে নিই। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পেয়েছি আমরা সেটি নির্ভুল উত্তর। ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি ছিলে 50-এ, আরো 50 জোগাড় হয়ে গেল, অর্থাৎ 100-তে পৌঁছেছো। 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা সামনে গিয়ে সেই ইচ্ছে পূরণ ঘটাই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। তোমার জন্য একটি প্রশ্ন বাকি আছে, জাদু প্রশ্ন। এটা যদি পারো তাহলেই তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আর যদি ও চ্যালেঞ্জ করে এবং যদি ঠিক বলে তাহলে ও 50 নম্বর পাবে। অতএব তোমার তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে মায়ের জন্য একটা নিটিং মেশিন। মা খুব যেহেতু ওই নিটিংটা খুব পছন্দ করে, আর মা যেটা দিয়ে সেলাই করে সে বোধহয় 1947 সালের আমার মনে হয়, তো সেই জন্য ওটা রিপ্লেস করতে পারলে আমার ভালো লাগতো। বেশ, আমরা দেখে নিই তোমার তুলে রাখা জাদু প্রশ্নটি কেমন। দেখো। ছোটবেলায় মা পিসিমাদের মুখে শুনতাম যে কার্তিক মাস থেকে নাকি জমের 8টা দরজা হাট করে খুলে যায়। আসলে শরৎ থেকে হেমন্ত সিজন চেঞ্জের সময়, তাই তখন জমের হাত থেকে বাঁচতে 14 শাক খেতে হয়। এক সময় ওই 14 শাকের ফর্দ তাদের হাতে হাতে ঘুরত। 14 শাক হলো ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, সর্ষে, নিম, জয়ন্তী, সাঞ্চে, গুলঞ্চ, পলতা, শেলু, হিঞ্চে, ঘেটু
আর শুষ্নি অনেক খুঁজে দেখেছি জানেন, ওই 14টির মধ্যে 7-8টি বাদে বাকিগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। 14 শাক বলে বাজারে যে পুঁই, লাউ, পালং সব মিশিয়ে দেয় সেটা ঠিক নয়। আসলে 14 শাকের অধিকাংশই হলো হালকা থেকে বেশি তেতো জাতীয় শাক। একটি বিশেষ তিথি থেকে বাঙালি ঘরে এই 14 শাক খাওয়া শুরু করার বিধান আছে। এই তিথিটির নাম কি বলতে পারেন? এই যে 14 শাক সম্পর্কে বলা হলো, একটি বিশেষ তিথি বা অনুষ্ঠানে, হ্যাঁ, সেটা কি? কালী পুজোর দিন। কালী পুজোর আগের দিন, কালী পুজোর আগের দিন যেদিনকে আমরা ছড়াই, কালী পুজোর আগের দিন 14 প্রদীপ দিই সেদিন। কালী পুজোর আগের দিন। কিন্তু তিথিটা কি? তিথি তার নাম বলতে হবে। চতুর্দশী। চতুর্দশী। বেশ, তোমার চতুর্দশী উত্তরটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? ভূত চতুর্দশী বলো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। ও বলেছে চতুর্দশী, তুমি বলেছো ভূত চতুর্দশী। এবার আমরা যাচাই করতে চাইবো এই দুজনের মধ্যে কার উত্তরটা ঠিক হলো। কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথি থেকে এই 14 শাক খাওয়া শুরু হয়। তার মানে তুমি চতুর্দশী শব্দটা বলেছো, কিন্তু চতুর্দশী অনেক তিথিকেই আমরা বলতে পারি, আরো অন্য দিনকে বলতে পারি, কিন্তু নির্দিষ্ট করে ভূত চতুর্দশী হচ্ছে কালী পুজোর আগের দিনটা। কিন্তু তিথিটার নাম কি জিজ্ঞেস করেছি আমরা সবাই, তাই তুমি যে শব্দটা বলেছো সেটা অসম্পূর্ণ। তুমি ভূত চতুর্দশী বলেছো, অতএব তোমার উত্তরটা ঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার উত্তরটা ভুল হয়েছে। তাই এই যাত্রায় তোমাকে আর নম্বর দেওয়া গেল না, কিন্তু তুমি 50 নম্বর জোগাড় করতে পেরেছো, অতএব তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করা যাবে। আমরা একেবারে শেষে পৌঁছেছি। শেষে পৌঁছে আমরা দেখছি পয়েন্ট স্কোর করেছে মৌলি, করেছে 150, আর তুমি আছো 100-তে। অতএব আজকের খেলার স্কোর অনুযায়ী মৌলি কিঞ্চিত বেশি পয়েন্ট পেয়েছে, অর্থাৎ ও আজকের উইনার। তাই ওর জন্য এই উইনারের ট্রফিটা আছে। এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করে, এটা তোমার মার জন্য। আর এটা হোটেল পোলো টাওয়ার্সের তরফ থেকে শিলং 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমার মা বাবার জন্য। আর এটা কেয়ার কন্টিনিউমের তরফ থেকে একটা হেলথ গিফট তোমার মা বাবার জন্য। আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা তোমার মার জন্য। আমাদের আজকের খেলার বিজয়ী মৌলি সেই মানুষের পাশে দাঁড়াবেন যিনি এই হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে কোথাও একটা সহায়তা এবং উষ্ণতা চান। আমরা চাইবো ওর হাত ধরে আমরা সেই মানুষটির ইচ্ছে পূরণ করতে পারবো, এবং সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা মুগ্ধ। শুভরাত্রি। আমি বানি মাসিমার কথা শুনেছি এবং তার দুঃখের কথা আমার মনকে ছুঁয়ে গেছে। তাই তার আগামী দিনগুলো যাতে আরো ভালো করে কাটতে পারে সে চেষ্টাই আজ আমি করব। জি বাংলা বাণী দেবীকে সম্মান জানাচ্ছে মৌলির মাধ্যমে। তোমার পায়ের ব্যথাটা এখন কেমন আছে? একটু ভালো আছে। এই নাও তোমার জন্য এই একটা শাড়ি, এই দুটো শাড়ি নিয়ে আসলাম। এই দুটো শাড়ি পরে তুমি ঠাকুর দেখতে যেও, কেমন? আমি শুনেছিলাম তোমার রান্না করতে খুব কষ্ট হয়, তুমি একটা গ্যাস স্টোভ চেয়েছিলে, তো আমি তোমার জন্য একটা গ্যাস স্টোভ এনেছি। আশা করি তোমার আর কষ্ট হবে না। আজকে তোমার জন্য হেলথ ড্রিঙ্ক এনেছি, দেখো ফল এনেছি, চাল এনেছি, ডাল এনেছি। আর তোমায় কিন্তু একটা কথা দিতে হবে, অষ্টমীর দিন এই চাল ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি করবে। তুমি আমি দুজনে এখানে বসে কিন্তু খিচুড়ি খাবো। আজকে বানি মাসিমার পাশে থাকতে পেরে আমার একটা ভীষণ অন্যরকম ফিলিং হচ্ছে, আর এই ফিলিংটাকে আমি দীর্ঘদিন আমার মনের কোণায় বাঁচিয়ে রাখতে চাই।
জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে বাণী দেবীর ইচ্ছা পূরণ করে মৌলি আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।